কিছুদিন আগে ভিজুয়াল আর্ট প্রজেক্টের বেশ কিছু রেফারেল আমার কাছে এসেছে এবং সেগুলো আমাকে অ্যাকুরেটভাবে কাস্টমারকে করে দিতে হবে। তো আমি সব কটা ছবি এক এক করে দেখাবো, আগে ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। সো হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালোই আছেন। আপনি এসে বলছেন আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স পরিবারে, এবং এখন আপনারা যে ভিডিওর মধ্যে আঁকাগুলি দেখছেন, তো আমি এইগুলো ভিজুয়াল আর্ট এক প্রজেক্টের থেকে রেফারেল হিসেবে পেয়েছি। বাঁ দিকে আমি রেফারেলটা দেখাচ্ছি এবং সেম হুবহু আমাকে অ্যাকুরেটভাবে আঁকাগুলো করে দিতে হয়েছে কাস্টমারকে। তার তো খুব পছন্দ হয়েছে এবং আমি প্রত্যেক কটা ছবির মধ্যে ভালোভাবে ডিটেলসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দেখুন, এবং যেরমভাবে রয়েছে আঁকাতে আমি তার থেকে আরেকটু বেটার করার চেষ্টা করেছি। কারণ এখানে ছবিগুলোর মধ্যে দেখুন মিনিংফুল ছবি একটা আছে, খুব সুন্দরভাবে আমি করার চেষ্টা করেছি। এবং পাশেই আমি একটা করে ছবিগুলো করতে গেছি। এটা যেমন মিররের মধ্যে ছোটো একটা টেবিলের মধ্যে কিছু অবজেক্ট রাখা আছে বা চেয়ারের মধ্যে আমি এখানে ডোমসের পেন্সিল ইউজ করে বেশ কিছু আঁকার যেরকম রেফারেল ছিল রেফারেল অনুযায়ী আঁকাগুলো করেছি। আয়নার সামনে কিছু পট রাখা আছে, একটি ঘর, কুড়ে ঘর বা ফলের যে বাস্কেট সেগুলো রয়েছে। এবং এখন যে আঁকার টিউটোরিয়ালটা আমি এখন দেখাবো, এটিও আমার কাছে রেফারেল হিসাবে সেই একই প্রজেক্টের মধ্যে এসেছিলো, যেটা আমি এখন করে দেখাবো। দেখুন আপনাদের পাশে আমি লেফটে দিয়ে দিয়েছি ছবিটা, এবং ফোনের স্ক্রিনও আপনি দেখতে পাচ্ছেন সেম ছবি। জিনিসটা কীভাবে এঁকেছি আমি এক এক করে পুরোটা দেখুন আপনারা। যেহেতু আমি ভিডিওতে পুরো টিউটোরিয়ালটা দেখছি, তো বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এবং আঁকার জন্য যখন আমি স্কেচ ড্রয়িং করব, সবার প্রথমে আমাকে কিন্তু আউটলাইনটা খুব সুন্দরভাবে তুলতে হবে। এবং হ্যাঁ, বেশ কিছু রুলস আছে, যেই রুলসগুলো সব ভিডিওতে কেউ বলে না, আমি বলছি আপনাদেরকে। যখন কোনো অবজেক্টের দিক থেকে আলো আসছে এবং কোনো দিক থেকে আলোটা আসছে না, মানে যেদিকে আমার শ্যাডো আসছে, সেই শ্যাডোর দিক থেকে আমরা কী করবো, শ্যাডোর দিকে যখন পেন্সিলটা আমরা ধরবো একটু চেপে ধরবো, এবং যেখানে লাইট আসছে সেখানে কিন্তু পেন্সিলটাকে আমাকে লাইটলি পুশ করতে হবে। তো এই জিনিসটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রামার বলতে পারো আউটলাইন ড্রয়িং করার সময়। তো এরমভাবে আপনাদেরকে আঁকাটা করতে হবে। আমি এখানে একটাভাবে পার্ট বাই পার্ট করেছি, এবং একটি ছবি করতে অবভিয়াসলি অনেকটা টাইম লাগে। তার জন্য যাতে পর্যাপ্ত টাইমের মধ্যে ভিডিওটা আমি শেষ করতে পারি, সেই কারণে আমি ভিডিওটা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা এখানে দেখে নিন, এক এক করে প্রত্যেক করা ডিটেলস করব, কিন্তু সবার আগে আউটলাইনটা কীরমভাবে করছি আমাকে পুরো স্কেচটাকে সরিয়ে নিতে হবে, মানে নিজেকেই রিয়েলাইজ করতে হবে যেখানে কোনো স্কেচ নেই, নর্মাল একটা আউটলাইনের ড্রয়িং রয়েছে, কীভাবে সেটাকে আমি আউটলাইনে করব। অবভিয়াসলি বেসিক শেপস যেগুলো রয়েছে আমাদের, সেই শেপগুলো আমরা জানি, সেই শেপ অনুযায়ী আমরা এক এক করে, যেমন দেখুন আয়তকার, বর্গাকার, বা যেগুলো চোঙা, বা যেটাকে আমরা বলতে পারি কোণ, প্রত্যেক রকম যে আমাদের কাছে শেপ রয়েছে, সেই শেপ অনুযায়ী আমরা এটাকে ডিভাইড করে নেবো নিজে নিজে। করে নেওয়ার পর কিন্তু আঁকাটা করতে পারলে আমাদের খুব সুবিধা হয়ে যাবে। তো সেরকমভাবেই আমি এখানে দেখিয়েছি, দেখো এক এক করে যে কীভাবে আমি এই কফির যে মাখটা আছে সেটা আঁকবো, কীভাবে আমি সেটার হ্যান্ডেল আঁকবো। প্রত্যেক কটা জিনিস কিন্তু সিম্পল ওয়েতে আমাকে বুঝতে হবে। কোনো জিনিসকে আমি যদি কঠিনভাবে বুঝতে চাই, তখন কিন্তু সেটা আমাদের কাছে কঠিন লাগে। যদি সহজভাবে ভেঙে নিতে পারি, সেরকমভাবে আমাদেরকে আঁকাটাকে করতে হবে। যেমন কোনো একটি বড় শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের অসুবিধা হলে আমরা যেমন কী করি, তখন শব্দটাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে বিচ্ছেদ করে নিই, তাই না? তখন কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। যেমন কোনো বড় শব্দকে আমরা তখন ভেঙে ভেঙে ছোটো করে জিনিসটাকে বুঝে নিই, ঠিক আঁকাটাও কিন্তু সেরকমভাবেই করতে হবে। এটাও কিন্তু আঁকার দিক থেকে একটা বড় গ্রামার, এটা আমাদের বুঝতে হবে। আঁকাটাকে আমরা ভেঙে ভেঙে যদি ছোটো ছোটো কনভার্টে, মানে এক একটা সেটে বিভক্ত করে নিই, যেমন উপরের পার্টটা একটা টপ, নিচের পার্টটা লো, এরমভাবে যদি আমরা বিভক্ত করে নিই, তাহলে কিন্তু যে কোনো আঁকা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো এইগুলো কিন্তু আমাদেরকে আগে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। এবং যে শেপগুলো রয়েছে, যেমন আমাদের গ্রামার মধ্যে ইংরেজি গ্রামার পড়ার সময় কী হয় যে আমাদের পার্টস অফ স্পিচ জানতে হয়, তারপর গিয়ে আমরা জিনিসটা একটা ভাওয়েল, কনসোনেন্ট এগুলোর সাথে মিশ্রণ করে একটি শব্দ বা বর্ণ তৈরি করা শিখি। সেরকমভাবেই কিন্তু আঁকার মধ্যে যে গ্রামারগুলো আছে, যেমন এখানে এর পার্টস অফ স্পিচ বলতে পারো তোমরা, যে শেপগুলো আছে আঁকার, প্রত্যেকটা শেপকে চেনা, সব কিছু এক এক করে আমাদেরকে এগুলোকে বুঝতে হবে, তারপর গিয়ে আমরা এই আঁকাটা করতে পারবো। আর অনেকের বক্তব্য ভিডিওর মধ্যে আমি একটু কথা বলি বেশি, অবশ্যই আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা জানাতে চাই। আমি অনেক জায়গা থেকে অনেক রকমভাবে লেসনগুলো শিখেছি, অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে ব্যাপারগুলো শিখেছি। তো আমি চাই তোমরা আমার কাছ থেকে এখন জানছো, জিনিসগুলো সুবিধা হবে, তোমরা যেন জানতে পারো, বিভিন্ন বিষয়গুলো তোমরা নিজের মধ্যে বুঝতে পারো। তার জন্য আমি ব্যাপারগুলোকে ভালো করে আমি তোমাদের কাছে বলে দিই। এবং দেখো, এটি ফোনের স্ক্রিনে কাজ করতে করতে আমি আঁকাটা করছি,
সেই আঁকাটাকে আমাকে ধ্যান রাখতে হচ্ছে পাশাপাশি, এবং যে লাইট শ্যাডোটা কোন দিক থেকে আছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। যেমন এই যে স্পুনটা নিচের দিকে আঁকলাম, আমি কিন্তু স্পুনটা আঁকার ক্ষেত্রেও এখানে ডিপ টোন লাইট টোনটা ইউজ করেছি। তো আমার কাছে একটা 12B পেন্সিল আছে, সেটা দিয়ে আমি স্কেচটা কমপ্লিট করেছি। এবং সেক্ষেত্রে আমাকে কিন্তু লাইট ডিপ যে টোনটা আছে, 3 রকম টোনে, মিডিয়াম টোন, লাইট টোন, ডিপ টোন, সেই টোনটা আমি যে কীভাবে ক্রিয়েট করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একদম গোড়ায় ধরলে এটা কিন্তু ডিপ টোনটা হবে, মিডিয়াম যে টোনটা আছে একটু মিডিলে ধরতে হবে, এবং একদম পিছনের দিকে ধরে একদম লাইটলি পুশ করে যদি ডাকটা আমরা যখন স্ট্রোকগুলো দিই তখন কিন্তু লাইটভাবে হয়। এটা তোমাদেরকে বুঝতে হবে এরমভাবে। একদিনে বোঝা যায় না, একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। স্কেচ তোমরা যারা করছো তারা অবশ্যই জানবে জিনিসটা কীভাবে করতে হয়, এবং যদিও নিজের নিজের একটা আলাদা রকম অভ্যাস থাকে, নিজের আলাদা রকম টেকনিক থাকে, সেই অনুযায়ী বেস করে তোমরা আঁকাটা করো। দেখো, কাপের ভিতর সাইডটা যখন আমি করছি, এখানে কিন্তু আমাকে দেখতে হবে কোথা থেকে লাইটটা আসছে এবং কোন দিকটাতে ছাওয়াটা পড়বে। ছাওয়া দিকটাতে আমাকে একটুখানি বেশি মানে হেভি পুশ করে পেন্সিলটাকে করতে হবে, এবং মিডিয়াম পুশ করে তার পিছনের দিকে করতে হবে যে দিকটাতে আলোটা আসছে, মানে ছায়াটা হালকা হয়ে যাবে সেখানে। এরকমভাবে পুরো কাপ এবং এই যে টি যে সেট, মানে কফি যে সেটটা রয়েছে এখানে, কফি মগ এবং কাপ, পুরো সেটটাকে করেছি। তো এইখানের মধ্যে আমাদেরকে জানতে কি হবে সবটা আমি ভিডিওতে এরকমভাবে বলতে পারবো না, তোমরা এখান থেকে দেখো। তারপর আরেকটা জায়গা আসবে যেখানে আমি বলবো। এই যে দেখো, এবার আমি বলি, এই যে দেখো আমি এখানে কাপটা ইউজ করলাম, বাইরে কিছুটা দাগ বেরিয়ে গেল, আমি এখানে ইরেজারের ইউজ করছি। আমাদের কিন্তু স্কেচ করার সময় ইরেজারটাকেও কাছে রাখতে হবে, এবং ইরেজারের অবশ্যই একটা দিকে যেন শার্পনেস থাকে, মানে একটা কোণ থাকে, যেখানে যদি কোনো জায়গায় কোণ আছে, কোনো জায়গায় বা খুব সূক্ষ্ম কোনো জায়গায় কাজগুলো করতে হয়, তখন কিন্তু আমাদেরকে রবারটার ওই কোণা দিকটা থেকে আমাদেরকে মুছতে হবে। দেখো, আমি এখানে যে থালা আছে, থালা বা কোনো একটা প্লেট আছে, সেটা তো একটা ডিপ জায়গা হয়, তো ওটা তো একটুকুনি কার্ভ শেপের হয়। তো সেই জায়গাটাকে আমাকে দেখানোর জন্য কী করতে হবে, আমাদের কিন্তু স্ট্রোকগুলোকেও, প্রত্যেকটা স্ট্রোককেও কিন্তু আলাদা রকমভাবে আমাদের করতে হয়। কোনটা কার্ভ স্ট্রোক দেবো, কোন জায়গাটাতে আমরা স্ট্রেট স্ট্রোক দেবো, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। দেখো, পাশে আমি ছায়া করেছি, থালা করেছি বা প্লেটটা করেছি, প্লেটের পাশে চায়ের কাপটা রাখা আছে, প্লেটের পাশে আমি শ্যাডোটা দিচ্ছি, যে বুঝে যাবে যে প্লেটের ছায়াটা পড়ছে, তাহলে লাইটটা কোন দিক থেকে পড়ছে সেটা আমরা ভালোভাবে বুঝে গেলাম। এটা কিন্তু আমাদের কাছে একটা বেনিফিশিয়াল আকার, তাই না? এই যে উপর দিকে একটা ধোঁয়া উঠছে, ধোঁয়াটা অবশ্যই আমি রেখে দিতে পারতাম, কিন্তু কেন মুছলাম, যাতে ধোঁয়াটা একটুকুনি আবছা হয়ে যায় উপরের দিকে, মানে হেজি মতো হয়ে যায়, মুছে যায়। আমরা হাত দিয়ে মাঝে মাঝে ব্লেন্ডিং করবো যেই সব জায়গাগুলোতে বাইরের অবজেক্টগুলো পড়ে যাচ্ছে, এবং মেন আঁকাটাকে আমরা কিন্তু চকচকে ভাবটা দেখাতে হবে। তাহলে এবার গিয়ে আমাদের সাবজেক্ট আর অবজেক্টটা ক্লিয়ার হলো তো, মানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা সেটাও তো একটা জানার বিষয়। স্কেচ করছি এবং সাবজেক্ট আর অবজেক্টটাকে যদি আমি ঠিকঠাকভাবে না বুঝলাম, দেখো এখানে কিন্তু 3-4টে জিনিস রয়েছে, এই 3-4টে জিনিসকে মিলিয়েই কিন্তু আমাদের সাবজেক্ট আর অবজেক্টটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যেটা কাছে আছে একটা দূরে আছে সেটার একটা ভিজুয়ালাইজেশন থাকেই। তোমরা যখন করবে স্কেচটা, এত কিছু একটা ভিডিওতেই তো আমি বলতে পারবো না, তবু যতটা অভিজ্ঞতা দেওয়া যায় আর কি, সেটা আমি বলে দিচ্ছি। আমি এখানে সামনের দিকে যে জিনিসটা রেখেছি, এটা আমি ছোট করেছি, সামনের দিকে জিনিসগুলো বড় হয়, একটা সব কিছুর পরিমাপ থাকে, সেই অনুযায়ী হবে। তো সেই জন্য দেখো, আমি কাপটাকে কতটা মাপের রাখতে হবে সেইটাকে বুঝতে হবে, এবং কফি মাগটা যেটা রয়েছে সেটা কতটা বড় হবে সেটাকে আমাকে আঁকার মধ্যে দেখিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ, রিয়েলিস্টিক পেন্টিং, যেটা আর কি দেখে বোঝা যাচ্ছে এটার থেকে এইটার সাইজটা একরকমভাবে মেনটেন করা রয়েছে। এবং আমার এই ভিডিওয়ে তোমরা একটা জিনিস ক্লিয়ার হচ্ছে তো, যে প্রত্যেক কটা পেন্সিলের আলাদা আলাদা মাপ থাকলেও আমরা কিন্তু একটা পেন্সিল দিয়ে সেটাকে ডিপ টোন, লাইট টোন এবং মিডিয়াম টোন দিয়ে কাজটা করে ফেলতে পারি খুব অনায়াসেই। আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করিনি, আমি এই ভিডিওটাতে ইচ্ছা করি এরকম করিনি, কারণ দেখানোর জন্য অনেক রকম অনেক লোকের কাছে, মানে অনেক আর্টিস্টের কাছে শুনেছি যে এইটা খুব ম্যান্ডেটরি। আমি কিন্তু তাদেরকে বলতে পারি, যারা স্টার্ট করছো আঁকা এবং যারা ভাবছো যে অনেক রকম পেন্সিল খুঁজতে হবে, জানতে হবে, কিনতে হবে, সেটা পরে অনেক সময় আছে, তোমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবে, কিন্তু আগে তোমরা ট্রাই করো, জিনিসটাকে ছেড়ে নিও না। তুমি আগে যদি ভাবো যে আমি ওইটা করবো, আনবো, তারপর করবো, তাহলে আর সেটা আর হয়ে উঠবে না। আমার কাছে কিন্তু সব রকম পেন্সিল আছে, আমি কিন্তু সব কিছু ব্যবহার করিনি। সেটার কারণ কি, একটা পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবেই কাজ করা যায়। 12B পেন্সিলটা যথেষ্ট মোটা
এটা চারকোলের মতো অনেকটা দেখিয়ে দেয়। এবং আপসারার যে পেন্সিলটা দিয়ে আমি এখন ইউজ করছি, সেই পেন্সিলটা কিন্তু খুব ভালোভাবে স্ট্রোকটা দিচ্ছে, দেখো তোমরা বুঝতে পারবে। এবং আমাকে স্ট্রেট স্ট্রোক দিতে হবে এবং কার্ভ স্ট্রোক দিতে হবে, সেইগুলোর মাধ্যমেই আমাকে বোঝাতে যখন হবে, তাহলে আমাকে শুধুমাত্র টোনের ওপরে খেলা দেখালে তো হবে না, সেখানে তো আমাকে দেখাতে হবে কোনটা কার্ভ শেপ রয়েছে, কোন জায়গাটা আমাকে গোলা শেখার রয়েছে, সেই জায়গাটাকে আমি একটু কার্ভ শেপ দিয়ে দেখালাম, সেই জায়গাটা হয়ে গেল। আর রবার তো রয়েছেই, সেটা দিয়ে আমি যদি শার্পনার দিয়ে যদি পেন্সিলটাকে ছুঁড়ে নিয়ে রবার দিয়ে স্ট্রোক দেবো মুছতে মুছতে, এবং যেগুলো একদম কোনার দিকে রয়েছে শার্পনার দিয়ে ছুঁড়ে নিয়ে পেন্সিলটাকে একটুখানি ডিপ টোন দিলেই সেই জায়গাটা বোঝা যাবে যে হ্যাঁ এখানটা ডিপ রয়েছে, জায়গাটা একটুখানি ভিতরের দিকে ছায়াটা বেশি পড়ছে, সবটাই বোঝা যাবে। আমি আর বেশি কিছু বলছি না, ভিডিওটাতে তোমরা দেখতে থাকো, অবশ্যই সবাই তোমরা বুঝতে পেরে যাবে যে কীভাবে কী আমি করেছি এখানে। ছবিটা হয়ে যাওয়ার শেষের দিকে আমি ফের কিছু কথা বলবো, তোমরা এখন ভিডিওটাকে এনজয় করো আর এই ভিডিওটাকে দেখে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমি সবসময় বলি না, অনেক পরে বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক করে দিও এবং কমেন্টে লিখে দিও তোমরা কে কে আঁকা করতে ভালোবাসো এবং কারা কারা স্কেচ বেশি ভালোবাসো, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের কমেন্ট থেকে অনেক রকম উত্তর দেওয়ার জন্য আগ্রহী থাকি, কিন্তু সেরকম বেশি কমেন্ট আসে না। অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখো, অনেক কিছু জানার আছে আমার এই চ্যানেল থেকে। দেখো ব্যাকগ্রাউন্ডের দিকে আমি একদম সিম্পল স্ট্রেট স্ট্রোক দিয়ে আমি দেখাচ্ছি, বেশি কিছু নেই, কারণ ব্যাকগ্রাউন্ডে সাদাই রয়েছে। আমাকে পিছনে যে রেফারেলটা দিয়েছে, রেফারেলটাকে দেখে দেখে করতে হচ্ছে বলে আমি এখানে করছি, নইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সচার অ্যাড করতাম, এই টেক্সচার কোনো অ্যাড করিনি। সব কিছুতে নিজে থেকে না গড়ালে তো হবে না। তো দেখো আমি এখানে স্পুনটা করেছি, স্পুনের নিচে হালকা একটা আলতো ছায়া পড়ছে, যেটা কিন্তু এই পাশের রেফারেলটা দেখায়নি, এটা আমার দেখানোর ইচ্ছা হলো তাই দেখেছি। এবং কফি যে সিটগুলো রয়েছে, সেই কফি সিটগুলোকেও খুব বেশি ডিপ করে দিয়েছি ছবিটাতে, আমি বেশি ডিপ করলাম না। দেখুন আমি ফোনের স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি রেফারেলটা কীরমভাবে আমি এঁকেছি, যেটা দেখে দেখে। এবং ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আপনাদের ভালোবাসা কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা তো শেষ হয়ে যাচ্ছে, আজকের জন্য এতটাই। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।